আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। লাইভ এমসিকিউর লাইভ রিটেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমা হালিমা, প্রভাষক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আজকের লাইভ আয়োজনে আমাদের ট্রান্সলেশনের যথারীতি ক্লাস, পরিচয়ে যথারীতি দিয়ে দিয়েছি। আশা করি সবাই ঠিকঠাক শুনতে পারছেন আমার কথা। আজকের যে ট্রান্সলেশন সেটা একদম বেসিক ট্রান্সলেশনের ক্লাস। আমরা ট্রান্সলেশনের আজকের ক্লাসে একদম নন ফাইনেটের কিছু বেসিক বিষয়গুলো নিয়ে কথা বলব। আশা করি সবাই ঠিকঠাক শুনতে পারছেন আমার কথা। গত ক্লাসে আমরা ইনফিনিটিভ নিয়ে কথা বলেছিলাম, আজকের ক্লাসে আমরা পার্টিসিপল নিয়ে কথা বলব। আমরা সাধারণত যখন কোনো ট্রান্সলেশন করি, ট্রান্সলেশনগুলো বড় বাক্যের থাকে এবং ফাইনেট এবং নন ফাইনেট মিলিয়ে দেয়া থাকে বা ক্লজের থাকে। তো আপনার যদি বেসিকটা ক্লিয়ার না থাকে, আপনি যখন ট্রান্সলেশনটা করবেন তখন দেখা গিয়েছে যে আপনি সেগুলো মিলাতে পারবেন। দ্যাটস ওয়াই এই ক্লাসগুলো একদম বেসিক। যাদের বেশি ইংরেজিতে দুর্বলতা আছে তারা এই ক্লাসগুলো অবশ্যই দেখবেন। আর যাদের ফাইনেট নন ফাইনেট ক্লিয়ার আছে তারা জাস্ট যে উদাহরণগুলো আছে সেগুলো জাস্ট নিজে করে অ্যান্সারগুলো মিলিয়ে দেখবেন যে আপনার কনসেপ্ট ঠিক আছে কি। চলুন আমরা যথারীতি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাই একটু লাইভটা শেয়ার করে দিন। লাইভটা শেয়ার, লাইক, কমেন্টের মাধ্যমে শেয়ারটা আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। ম্যাম ভালো আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। তো আজকের যে ক্লাসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে পার্টিসিপল। গত ক্লাসে ইনফিনিটিভ যেটা পড়িয়েছিলাম সেটা পারফেক্ট ইনফিনিটিভটা আমাদের বাকি ছিল, সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। আগে দেখুন আমরা ইনফিনিটিভটা কখন ব্যবহার করি। নন ফাইনেটে। নন ফাইনেট আসে যখন ফাইনেটের বাকি অংশটুকু দিয়ে আমরা বাক্যটা সমাপ্ত করতে চাই। আমরা সবাই জানি টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলে, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা উদ্দেশ্যে যখন বোঝাই কোনো জিনিসে কোনো কাজ করার পিছনে কোনো যদি উদ্দেশ্য থাকে, শর্ত থাকে, কন্ডিশন থাকে, সেক্ষেত্রে আমরা ইনফিনিটিভটি ব্যবহার করে থাকি। সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এবং আপনি বাংলা করলে দেখবেন বা বাংলা থেকে ইংলিশ যখন ট্রান্সলেশন করবেন তখন করতে, খেতে, যেতে এ ধরনের শব্দ থেকে থাকে। তো আজকের আমাদের প্রথম যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। কোনো কাজ যদি আমরা শেষ করে ফেলি, সমাপ্ত হয়ে যায়, সমাপ্ত হয়ে যাওয়ার পরও যখন একটু এটার খানিকটা রেস্ট থেকে যায় তখন সাধারণত আমরা এই পারফেক্ট ইনফিনিটিভটা ব্যবহার করি। কতগুলো উদাহরণ দেব তাহলে কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা ইনফিনিটিভে পড়েছিলাম টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু প্লাস ভার্বের বেস ফর্ম আমরা এটা কিসে পড়েছিলাম? ইনফিনিটিভে পড়েছিলাম। এটা পড়েছি ইনফিনিটিভের রোলে। আচ্ছা খেয়াল করে দেখুন, ইনফিনিটিভ মূলত পারফেক্ট ইনফিনিটিভ মূলত দুইটা বাক্যকে আসলে বলতে পারে যে একটা কম্বিনেশন, জয়েনিংয়ের মতন। কিভাবে আসুন আমরা একটু উদাহরণটা দেখি, আর আগে সূত্রটা দেখে নিই। দেখুন ইনফিনিটিভ হতে হলে অবশ্যই পারফেক্ট ইনফিনিটিভ হতে হলে তাকে টু হ্যাভ থাকতে হবে। পারফেক্ট ইনফিনিটিভ হতে হলে তাকে অবশ্যই কি থাকতে হবে? টু প্লাস হ্যাভ থাকতে হবে। টু প্লাস হ্যাভ থাকতে হবে। আর অবশ্যই আমরা জানি হ্যাভের পরে কি বসে? B3 বসে, মানে পাস্ট পার্টিসিপল বসে। আজকের ক্লাসটা করার ফলে আপনি জানতে পারবেন যে আমরা সূত্র মুখস্থ করে ফেলি, কিন্তু আসলে ঘটনাটা কেন হয় সেটা বোঝার চেষ্টা করিনি। গ্রামার আপনি শিখতে পারবেন সূত্র মুখস্থ না করে, আপনি কনসেপ্টটা বোঝার চেষ্টা করবেন। যেমন ধরুন আমি যদি বলি কন্ডিশনাল সেন্টেন্স, আমরা সূত্র মুখস্থ করি, এই অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ ফিউচার ইনডিফিনিট হবে, কিন্তু পরীক্ষার হলে কতটুকু সূত্র মনে থাকে। কিন্তু আপনি যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় যে এটার ফলে এইভাবে হয়েছে বা বাক্যটা এইভাবে ঘটিত হয়েছে, সেন্টেন্স স্ট্রাকচারটা এইভাবে হয়েছে, তাহলে আপনি দেখা গিয়েছে যে পরীক্ষার হলে আরও ভালো মনে রাখতে পারবেন, আপনার দক্ষতাটা বাড়বে। ইংরেজি যেহেতু একটা ভাষা, সেটা
যতটা না স্ট্রাকচার মুখস্থ করা জরুরি, তার চেয়ে বেশি জরুরি হচ্ছে স্ট্রাকচারটা কেন হলো, কনসেপ্টটা বোঝার চেষ্টা করা। আশা করি বুঝতে পেরেছেন। তো পারফেক্ট ইনফিনিটিভ এগুলো কিন্তু প্রিলি এবং রিটেন কম্বাইন্ড ক্লাস এবং খুবই বেসিক ক্লাস, এবং স্পষ্ট করে যদি প্রিসাইজভাবে বলি যে এগুলো হচ্ছে দুর্বলদের ক্লাস। কারণ আপনি আগে ফাইনাইট বোঝেন, নন ফাইনাইট বোঝেন, তারপর আমি চাইলে এই ক্লাসগুলো স্কিপ করে আপনাদেরকে প্যাসেজে ট্রান্সলেশন করাতে পারতাম বড় বড় বাক্যের। তখন কি হতো, আপনি সেন্টেন্সটা ধরতে কষ্ট হবে। কিন্তু আপনি যখন আমাদের লাইভ ভিডিও সেকশন থেকে ফাইলগুলো ডাউনলোড করে আপনি যখন আগে কনসেপ্টটা ক্লিয়ার হবে, তখন কিন্তু আপনি পুরো সেন্টেন্সটা, যখন আমি বড় সেন্টেন্সের বাক্য ট্রান্সলেশন করব, আপনি ফাইনাইটটা বের করতে পারবেন, নন ফাইনাইটটা ব্যবহার করতে পারবেন, এক্সট্রা ইনফরমেশন মিলে সেন্টেন্সটাকে আপনি কিন্তু করে ফেলতে পারবেন। আচ্ছা, এবার আসেন যে আই এম সরি একটা বাক্য, আর আই হ্যাভ ডিস্টার্ব ইউ, আমি তোমাকে কি করেছি, বিরক্ত করেছি, জ্বালাতন করেছি, এটা কিন্তু আরেকটা বাক্য। কিন্তু পারফেক্ট ইনফিনিটিভ এমন একটা জিনিস যে দুইটা বাক্যকে কি করতে পারে, একত্র করে দিতে পারে। আচ্ছা, যারা আছেন কাইন্ডলি আমার সাথে একটু কোঅপারেট করে দেখেন তো সূত্রটা মিলিয়ে আমরা করতে পারি কিনা। এই অংশটাই ঠিক থাকবে, এই অংশটা যা আছে তাই থাকবে, এই অংশটা যা আছে তাই থাকবে। আই এম সরি, তারপর আমরা সূত্র করি, সূত্র অনুসারে করি। কমেন্টে দেখি কে কে পারছেন। আই এম সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ। এবার আশা করি বুঝেছেন। খেয়াল করে দেখেন দুইটা সেন্টেন্স, এটা আমি পারফেক্ট ইনফিনিটিভ দ্বারা একটা সেন্টেন্স করতে পারবো। আই এম সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ। খেয়াল করে দেখুন, গতকাল আমি সেম একটা বাক্য লিখেছিলাম। বাক্যটা কেমন ছিল, গতকালের বাক্যটা একটু দেখাই, তাহলে কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। আই এম সরি টু ডিস্টার্ব ইউ। আগে কনসেপ্টটা বুঝুন, খেয়াল করে দেখুন, গতকালের বাক্যটা ছিল আই এম সরি টু ডিস্টার্ব ইউ। এর মানে হচ্ছে আপনি কাউকে বিরক্ত করেননি, আপনি একটা সমস্যায় পড়েছেন, কারো কাছে গিয়েছেন, তাহলে এটা আপনার কি আছে, উদ্দেশ্য আছে তার কাছ থেকে সমাধানটা করে নেওয়ার। তাহলে আপনি যখন কোনো কাজ করার আগে কোনো উদ্দেশ্য নিয়ে যাবেন, তখন হচ্ছে টু প্লাস ভার্ব, ঠিক আছে, টু প্লাস ভার্ব। আচ্ছা, টু দ্য পয়েন্টে ঠিক আছে, টু দ্য পয়েন্টে কথা বলবো, আপনি একটু ধৈর্য ধরার চেষ্টা করুন। দেখুন, খেয়াল করে দেখুন, আই এম সরি টু ডিস্টার্ব ইউ। এর মানে হচ্ছে আপনি যখন কোনো কাজ করার জন্য কারো কাছে গিয়েছেন, তখন আপনি বলবেন যে আই এম সরি টু ডিস্টার্ব ইউ, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আর আপনি কারো কাছে গিয়েছিলেন, কাজটি করে ফেলেছেন, আপনি কারো কাছে গিয়েছেন, কাজটির সমাধান হয়েছেন, তখন আপনি তাকে বললেন আই এম সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ। তাহলে আপনার কাজ যদি শেষ হয়ে যায়, তখন যদি আপনি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেন, তখন হবে পারফেক্ট ইনফিনিটিভ। আজ কাজ শুরু করার আগে যখন কারো কাছে ক্ষমা চেয়ে নিলেন, উদ্দেশ্য বুঝাইছে, তখন হবে টু প্লাস বেস ফ্রম। আশা করি বুঝেছেন। এবার আসেন, আমি তোমাকে সাহায্য করব বলে আশা করেছিলাম। খেয়াল করে দেখুন, এই যে বাক্যটাতে আশা করেছিলাম, কে করেছিল, আমি করেছিলাম। তাহলে আমিটা কি এখানে বাক্যের সাবজেক্ট, আশা করেছিলাম অবশ্যই কোন টেন্সের, এটা পাস্ট টেন্সের বাক্য। এটা কোন টেন্সের বাক্য, পাস্ট টেন্সের। তাহলে হোপ হয়ে যাবে কি, হোপড। আশা করেছিলাম পাস্ট টেন্স, তাই হোপ হয়ে গেছে কি, হোপড। আই হোপড। এবার আসেন, সাহায্য করব বলে, তাহলে এই সূত্রে আমরা করি আই হোপ টু হ্যাভ হেল্পড ইউ। এখন ধরতে পেরেছেন পারফেক্ট ইনফিনিটিভ কিভাবে হয়েছে। খেয়াল করে দেখুন, আই হোপ টু হ্যাভ হেল্পড ইউ। তারপর দেখুন কি বলছে, সে ওই দিন বইটি পড়ে শেষ করতে চেয়েছিল। তাহলে আমরা সূত্র অনুসারে করি, সে সাবজেক্ট, হি বা সি দিয়েও আপনি করতে পারেন। করতে চেয়েছিল,
বাক্যটা একদম বোঝা যাচ্ছে যে এটা একটা পাস্ট টেন্সের বাক্য। কিসের বাক্য? পাস্ট টেন্সের। তাহলে কোনো জিনিস করতে চাওয়া যদি অতীতকাল বলে ওয়ান্ট হয়ে যাবে কি? ওয়ান্টেড। ঠিক আছে, হি ওয়ান্টেড। এবার আসেন, এতটুকু আমাদের একটা অংশ, বইটি পড়ে শেষ করা এই সূত্রের অংশ। তাহলে আমরা সূত্র দিয়ে মিলাই, হি ওয়ান্টেড টু হ্যাভ, শেষ করা কি? কমপ্লিট, বই পড়ে, তাহলে টু হ্যাভ কমপ্লিটেড রিডিং। রিডিংটা কি? বই, তাহলে বইটা তো নির্দিষ্ট, তাই এর আগে কি হবে? দা হবে, দ্য বুক ওই দিন, তাহলে হচ্ছে কি ওই ইংরেজি কি? দ্যাট ডে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি আবার বলছি, খেয়াল করে দেখুন, সে ওই দিন বইটি পড়ে শেষ করতে চেয়েছিল। সে ওই দিন বইটি পড়ে শেষ করতে চেয়েছিল। প্রথমে আপনি সাবজেক্টটা আনবেন, আপনার বাক্যের মূল ফাইনাইট ভার্বটা আনবেন। তাহলে হি এখানে বাক্যের কি? সাবজেক্ট। এই ওয়ান্টেড এখানে বাক্যের ফাইনাইট ভার্ব, আমি এফবি দিয়ে লিখে দিচ্ছি। আর টু হ্যাভ কমপ্লিটেড এটা হচ্ছে পুরোটাই, খেয়াল করে দেখুন, নন ফাইনাইট ফ্রেজ অংশ। এর ভিতরে এই অংশটা হচ্ছে কি? পারফেক্ট ইনফিনিটিভ। এই অংশটা কি? পারফেক্ট ইনফিনিটিভ। আচ্ছা, পরের অংশে আসি, দেখুন, মনে হয় সে কাউকে খুন করেছে। মনে হয় সে কাউকে খুন করেছে। আচ্ছা, কোনো জিনিস যখন আমরা বলবো মনে হওয়া, ঠিক আছে, তাহলে সিমস হবে। তাহলে আমরা দেখুন, মনে হয় সে কাউকে খুন করেছে, এই যে মনে হয় সে এটা করেছে, বিশ্বাস করা হয় যে সে এই কাজটা করেছে। ঠিক আছে, বলা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর 2 বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন বা বাংলাদেশে এসেছেন। এই যে এই ধরনের বাক্যগুলো, সেগুলো আপনাকে কিসে করতে হবে? পারফেক্ট ইনফিনিটিভে করতে হবে। তাহলে আমরা আগে সহজগুলো যাই, তারপর আপনার যখন প্র্যাকটিস সেশনে বা আমরা ফাইলটা দিয়ে দেবো, তখন অনেকগুলো উদাহরণ এই সূত্র অনুসারে থাকবে। তো খেয়াল করে দেখুন, মনে হয় সে কাউকে খুন করেছে। তাহলে আমরা এখানে ধরতে পেরেছি সে এখানে বাক্যের কি? সাবজেক্ট। তাহলে আমরা হি ধরি, হি সিমস, ঠিক আছে, হি সিমস খুন করেছে, প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, তাহলে হি সিমস টু হ্যাভ killed someone। এটা বাক্যের সাবজেক্ট, এটা বাক্যের অবজেক্ট অংশ, এটা বাক্যের ফাইনাইট ভার্ব অংশ, এটা বাক্যের নন ফাইনাইট ভার্ব বা পারফেক্ট ইনফিনিটিভ অংশ। পারফেক্ট ইনফিনিটিভ অংশ। ক্লিয়ার? তাহলে আমরা দেখুন, খেয়াল করে দেখুন পুরো বাক্যটা কিভাবে গঠিত হয়েছে। হি এখানে সাবজেক্ট, সিমস ফাইনাইট ভার্ব, টু হ্যাভ কিল্ড এখানে পারফেক্ট ইনফিনিটিভ, আর সামওয়ান এখানে হচ্ছে অবজেক্ট অংশ। তাহলে আমরা পারফেক্ট ইনফিনিটিভের অনুবাদ কখন করব? যখন কোনো কাজ সমাপ্ত হয়ে গিয়েছে, এরকম বুঝালে কি হবে? পারফেক্ট ইনফিনিটিভ হবে। পরের অংশটা ট্রান্সলেশনটা আমরা দেখি। দেখুন, আমাদের প্রতিজ্ঞা পূরণ করতে পেরে আমরা খুশি। তাহলে আপনি যখন কোনো একটা কাজ করে ফেলেছেন, ঠিক আছে, আপনি যখন কোনো একটা কাজ করে ফেলেছেন, করে ফেলার পর আপনি যখন সেটা নিয়ে কথা বলবেন, সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করতে পারেন? পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করতে পারেন। যেমন ধরুন আমি বলি যে সে বিশেষ ক্যাডার হতে পেরে সে খুব খুশি। হ্যাঁ, সে কাজটি শেষ করতে পেরে সে খুব সন্তুষ্ট। সে এই প্রতিজ্ঞাটি পূরণ করতে পেরে সে সন্তুষ্ট। যেমন এই ধরনের বাক্য আমরা একটা দেখছি। তাহলে আমাদের প্রতিজ্ঞা পূরণ করতে পেরে আমরা খুশি। আমরা আগে ফাইনাইট অংশটা বার করব, সাবজেক্টটা বের করে নেব। আমরা আগে কি বের করে নেব? আমাদের যে কোনো অনুবাদ করার ক্ষেত্রে আমরা প্রথম কি বের করে নিতে হবে? সাবজেক্ট। তারপর কি বের করে নিতে হবে? সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? তাহলে প্রথমটা হবে সাবজেক্ট, আরেকটা হচ্ছে কি? ফাইনাইট ভার্ব। তারপর হচ্ছে
নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা বাক্যের এখানে সাবজেক্ট বের করে নেই, তারপর আমরা কি বের করব, ফাইনাইট ভার্ব বের করব। আমাদের প্রতিজ্ঞা পূরণ করতে পেরে আমরা খুশি। খেয়াল করে দেখুন, উই, ঠিক আছে, খুশি, আমরা খুশি, এটা বুঝাই যায় এটা কোন টেন্সের বাক্য হবে, অবশ্যই প্রেজেন্ট টেন্সের বাক্য। তাহলে আমরা খুশি, উই আর হ্যাপি, উই আর হ্যাপি। খেয়াল করে দেখুন, আমি আগে এতটুকুর অনুবাদ করেছি, উই আর হ্যাপি। আমরা এখন হ্যাপি কেন, আমরা হ্যাপি কেন, আমরা হ্যাপি হচ্ছে প্রতিজ্ঞা পূরণ করতে পেরে। তাহলে আমরা প্রতিজ্ঞা যে পূরণ করতে পেরে, খেয়াল করে দেখুন এটা হচ্ছে নন ফাইনাইট অংশ। নন ফাইনাইট মানে হচ্ছে যেটা দিয়ে আপনি টেন্স চিনতে পারবেন না, বাক্যটা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারবে না। তাহলে আমরা খুশি বাক্যটা হচ্ছে ফাইনাইট ভার্ব যুক্ত, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব যুক্ত অংশটা। তাহলে উই আর হ্যাপি, এতটুকু বোঝা গেছে যে এটা ফাইনাইট ভার্ব অংশ। এখন এতটুকু অংশ আমরা নন ফাইনাইট ব্যবহার করব। আমাদের আগের সূত্রটা একটু দেখে নিই, টু হ্যাভ ভার্বের B3। তাহলে কি হবে, উই আর হ্যাপি টু হ্যাভ, পূরণ করা ইংরেজি কি, ফুলফিলড। উই আর হ্যাপি টু হ্যাভ ফুলফিল আওয়ার প্রমিস। ঠিক আছে, উই আর হ্যাপি টু ফুলফিল আওয়ার প্রমিস। তারপর দেখুন পরেরটা কি বলছে, তারা সময় মতো কাজটি করতে পেরে সন্তুষ্ট। তাহলে আমরা বাক্যের সাবজেক্ট ব্যবহার করব, ফাইনাইট ভার্ব ব্যবহার করব, নন ফাইনাইট অংশ বের করব, অ্যাডভার্বিয়াল অংশটা বের করব। খেয়াল করে দেখুন, প্রথমে যদি বাক্যটাকে ভাঙি কি দাঁড়াচ্ছে, তারা সন্তুষ্ট। ঠিক আছে, তারা সন্তুষ্ট। তাহলে তারা সন্তুষ্ট, এটা বোঝাই যাচ্ছে এটা একটা প্রেজেন্ট টেন্সের বাক্য, দে আর স্যাটিসফাইড। এখন তারা সন্তুষ্ট, কেন সন্তুষ্ট, আমরা এই অংশটা দেখি, প্রশ্ন করি, কাজটি করতে পেরে, কাজটি করতে পেরে। তাহলে এই কাজটি করতে পেরে অংশটাই হবে কি, পারফেক্ট ইনফিনিটিভ অংশ। কাজটি করতে পেরে অংশটি কি হবে, পারফেক্ট ইনফিনিটিভ অংশ। আর সময় মতো, ভার্বকে প্রশ্ন করে যদি অ্যান্সার পাই আমরা এটা জানি অ্যাডভার্ব। তাহলে এখানে সময় মতোটা এখানে কিসের কাজ করছে, অ্যাডভার্ব। সেটা আমরা পরে সাজিয়ে নেব, আগে আমরা নন ফাইনাইট বা পারফেক্ট ইনফিনিটিভ অংশটুকু সাজিয়ে নিচ্ছি। দে আর স্যাটিসফাইড টু হ্যাভ ফিনিশ দিতে পারেন, বা কমপ্লিটেড দিতে পারেন, বা ডান দিতে পারেন। সময় মতো ইংরেজি হচ্ছে ইন টাইম, সময় মতো ইংরেজি হচ্ছে কি, ইন টাইম। ক্লিয়ার? তাহলে তারা সময় মতো কাজটি করতে পেরে সন্তুষ্ট। বাক্যটাকে ভাঙছি, তারা সন্তুষ্ট, তারা সন্তুষ্টের এখানে তারা হচ্ছে সাবজেক্ট, আর স্যাটিসফাইড প্রেজেন্ট টেন্সে এবং ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? টু হ্যাভ ফিনিশড, এখানে এতটুকু হচ্ছে নন ফাইনাইট ফ্রেজ, এর ভিতরে টু হ্যাভ ফিনিশড বা ডান পর্যন্ত এতটুকু, এই এতটুকু হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ, এতটুকু কি, পারফেক্ট ইনফিনিটিভ। আর এই অংশটা আমরা ধরতে পেরেছি যে এটা হচ্ছে কি, ইন টাইম হচ্ছে এখানে অ্যাডভার্ব, ইন টাইম এখানে কি, অ্যাডভার্ব। ক্লিয়ার? আসেন পরের অংশে যাই। এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল একটা সেন্টেন্সে কিভাবে ঘটিত হয়। আমরা প্রথম পারফেক্ট ইনফিনিটিভ নিয়ে কথা বলেছি, এবং প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে একটা বাক্যে ঘটিত হয় যদি আপনি বুঝেন, তাহলে আপনি এটার অনুবাদও করতে পারবেন, বা আপনি একটা সেন্টেন্সও গঠন করতে পারবেন, যে একটা বাক্যে কিভাবে প্রেজেন্ট অন টাইম কেন হলো না। আচ্ছা, ইন টাইম মানে হচ্ছে সঠিক সময়, ঠিক আছে। আচ্ছা, অন টাইম আর ইন টাইমের ভিতর একটু তফাৎ আছে। ইন টাইম মানে হচ্ছে সঠিক সময়ে, অন টাইম হচ্ছে ফিক্সড টাইম, একটা হচ্ছে স্কেজুল টাইম আমরা বলে থাকি, ধরেন যেটা হচ্ছে ঘড়ির কাঁটার সময়, ধরেন ট্রেন যেটাতে ছাড়ে। আর ইন টাইম মানে হচ্ছে সময় মতো, ঠিক আছে। ধরুন আপনি 10টায় আসার কথা, আপনি 9:30টায় এসে 9:50-এ এসেছেন, ইন টাইম।
আবার যখন আপনার স্কেজুল ফিক্সড টাইমটা বলে তখন আমরা বলছি যে অন টাইম আর ইন টাইম এটা প্রিলির ক্ষেত্রে কাজে লাগে, খেয়াল রাখবেন। এবার আসেন যে কিভাবে ঘটিত হয় এই বিষয়টা নিয়ে কথা বলি, যে একটা সেন্টেন্সে নন ফাইনাইট বা প্রেজেন্ট পার্টিসিপলগুলো কিভাবে আসে। এখানে খেয়াল করে দেখুন, একটা সেন্টেন্স হচ্ছে আই স হিম, আমি তাকে দেখলাম, ঠিক আছে। আরেকটা হচ্ছে আই স্টুড অন দ্য ওয়ে, যাবার, অন দ্য ওয়ে মানে হচ্ছে যাবার পথে আমি দাঁড়িয়েছিলাম। বা আপনি বলতে পারেন পথিমধ্যে, ঠিক আছে। খেয়াল করে দেখুন, আই স হিম, আমি তাকে দেখেছি, আমি যখন দাঁড়িয়েছিলাম তখন দেখেছি। তাহলে খেয়াল করে দেখুন প্রেজেন্ট পার্টিসিপলটা কখন হচ্ছে, যখন দুইটা ঘটনা ঘটছে। একটা হচ্ছে আই স হিম, আমি তাকে দেখেছি, আরেকটা ঘটনা হচ্ছে আই স্টুড অন দ্য ওয়ে, আমি দাঁড়িয়েছিলাম। তাহলে আমি যখন দাঁড়িয়েছিলাম একটি ঘটনা এবং আমি তাকে দেখেছিলাম আরেকটি ঘটনা। এই দুইটা ঘটনাকে, একটাকে ফাইনেট ভার্ব রেখে আরেকটাকে নন ফাইনেট করে আমরা একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ করতে পারি। এখন প্রশ্ন হলো যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কেন? কারণ এটা এই যে দাঁড়িয়ে থাকা অবস্থা, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আর প্রেজেন্ট পার্টিসিপল যে অ্যাডজেক্টিভ এটা আমরা সবাই জানি, পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, তিনটাই একটা বাক্যে কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে খেয়াল করে দেখুন দুইটা বাক্য, আমি তাকে দেখলাম, আরেকটা হচ্ছে আমি পথিমধ্যে দাঁড়িয়েছিলাম। তাহলে সিইং হিম আই স্টুড অন দ্য ওয়ে। খেয়াল করে দেখুন, আমি তাকে দেখে রাস্তায় দাঁড়িয়ে গেলাম, আমি তাকে দেখে রাস্তায় দাঁড়িয়ে গেলাম, তাকে দেখে রাস্তায় দাঁড়িয়ে গেলাম। সবসময় মনে রাখবেন যখন বাংলাতে এ কার, ঠিক আছে, বা এ আসবে, এই যে এ বা এই ধরনের আসলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। প্রেজেন্ট পার্টিসিপল কখন হবে? আমি তাকে দেখে অনুপ্রাণিত হলাম, তাহলে আমি তাকে দেখলাম একটা কাজ, অনুপ্রাণিত হলাম আরেকটা কাজ, দুইটা যখন একসাথে যুক্ত করে ফেলবো, জয়েন করে ফেলবো, তখনই কি হয়ে যাবে? প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। প্রেজেন্ট পার্টিসিপল হওয়ার শর্ত হচ্ছে আমাকে এখানে দুইটা ঘটনা ঘটতে হবে এবং এই দুইটা ঘটনার ভিতর আগের ঘটনাটি হবে কি? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমি যদি বলি আমি তাকে দেখলাম, আমি অনুপ্রাণিত হলাম, তাহলে দুইটা বাক্যকে আমি এক করতে পারি। কিভাবে? আমি তাকে দেখে অনুপ্রাণিত হলাম, আমি তাকে দেখে অনুপ্রাণিত হলাম। তাহলে আমি তাকে দেখে যদি বলি, এই যে দেখেতে খেয়াল করে দেখুন এ কার রয়েছে, আর এ কার থাকলে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এইটা হচ্ছে কনসেপ্টটা যে কেন প্রেজেন্ট পার্টিসিপল হয়, যখন দুইটি ঘটনা একসাথে ঘটে এবং একটা ঘটনা কি অবস্থারত বুঝায়, এই ধরনের ঘটনা বুঝলেই প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়। যেমন ধরুন আই স হিম আই স্টুড অন দ্য ওয়ে, তাহলে সিইং হিম আই স্টুড অন দ্য ওয়ে। আবার আরেকটা দেখুন, আমরা যদি করি দ্য বয় সেট এ চেয়ার, সেট অন এ চেয়ার হবে, সেট অন এ হবে, সেট অন এ চেয়ার, হি ওয়াজ রিডিং এ বুক, দ্য বুক ওয়াজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ। খেয়াল করে দেখুন এখানে তিনটা বাক্য, এই তিনটা বাক্যকে আপনি চাইলে গ্রামাটিক্যাল নিয়মে একটা বাক্য করতে পারেন। আমরা বলি যে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চাই, ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চাইলে আপনাকে এই যে এই ধরনের বাক্যগুলোকে বানানো শিখতে হবে। তাহলে তিনটা বাক্যকে দেখুন একটা বাক্য কীভাবে রূপান্তর করা যায় প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে। সিটিং অন এ চেয়ার, চেয়ারে বসে। খেয়াল করে দেখুন বাংলা করছি, চেয়ারে বসে, চেয়ারে বসে। তাহলে এই যে বসেতে কি আসছে? এ কার আসছে, আর এ কার আসলে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। এ কার আসলে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। তাহলে চেয়ারে বসে দ্য বয় ওয়াজ রিডিং ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ বুক। বালকটি কী করছিল? একটি মজার এবং তথ্যবহুল বই পড়ছিল। এই দ্য বয় এখানে বাক্যের সাবজেক্ট, ওয়াজ রিডিং এখানে বাক্যের নন ফাইনাইট ভার্ব, আর এ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ বুক হচ্ছে এখানের নাউন ফ্রেজ। এ ভেরি ইন্টারেস্টিং বুক এখানে কি? নাউন ফ্রেজ। এর ভিতরে দেখুন নাউন ফ্রেজটার ভিতরে কি কি আছে? ডিটারমাইনার আছে, অ্যাডভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে।
তাহলে আমরা জানি নাউন ফ্রেজ হতে হলে কি লাগে, ডিটারমাইনার লাগে, অ্যাডভার্ব লাগে, অ্যাডজেক্টিভ লাগে, নাউন লাগে। আর সিটিং অন এ চেয়ার, এই সিটিং অন এ চেয়ার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। সিটিং অন এ চেয়ার এখানে কি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, অবস্থা বুঝিয়েছে, অবস্থা বুঝিয়েছে, তাই এটা কি হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়েছে। এরপরেরটা দেখুন, একটা সেন্টেন্সে কিভাবে পাস্ট পার্টিসিপল ঘটিত হয়, কিভাবে ঘটিত হয় খেয়াল করে দেখুন। দিস প্রোডাক্ট ইজ প্রডিউসড ইন বাংলাদেশ, ইট ইজ এ কোয়ালিটি প্রোডাক্ট। কোয়ালিটি প্রোডাক্ট খেয়াল করে দেখুন, কোয়ালিটি নাউনও হতে পারে, কোয়ালিটি আবার অবস্থানগত কারণে এটা কি হতে পারে অ্যাডজেক্টিভও হতে পারে। তাহলে এই কোয়ালিটি কিন্তু এখানে অ্যাডজেক্টিভ আর প্রোডাক্ট এখানে নাউন। দিস প্রোডাক্ট ইজ প্রডিউসড ইন বাংলাদেশ, এই পণ্যটি বাংলাদেশে উৎপাদিত হয়েছে, বাংলা করলে দাঁড়াচ্ছে, এবং এটি একটি মানসম্মত পণ্য। তাহলে আমি বাংলা করি, তারপর এটাকে একসাথে জয়েন করে ফেলব। এই পণ্যটি বাংলাদেশে উৎপাদিত হয়েছে। এটি মানসম্মত পণ্য, এটি মানসম্মত পণ্য। খেয়াল করে দেখুন, এই যে এই পণ্য দুইটার সাবজেক্ট এক, তাহলে দুইটার সাবজেক্ট এক, আর এই যে উৎপাদিত হয়েছে, এই উৎপাদিতটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা এটাকে সাবজেক্ট ধরে অনুবাদটা করি, বাংলাদেশে উৎপাদিত এই পণ্যটি মানসম্পন্ন। তাহলে এটার অনুবাদ করলে দাঁড়াচ্ছে কি দেখুন, দিস প্রোডাক্ট প্রডিউসড ইন বাংলাদেশ ইজ এ কোয়ালিটি ওয়ান। খেয়াল করে দেখুন, এই প্রডিউস এখানে কিন্তু ভার্ব না, এই প্রডিউসড এখানে ভার্ব না, এটা এখানে নন ফাইনাইট ভার্ব বা পাস্ট পার্টিসিপল। আপনার বাক্যের ভার্ব হচ্ছে এটা ইজ, আপনার বাক্যের ভার্ব হচ্ছে কি ইজ, ফাইনাইট ভার্ব। তাহলে আবার বলছি যে কখন পাস্ট পার্টিসিপল হবে, যখন উৎপাদিত, বিকৃত, তারপর হচ্ছে আমরা যদি বলি তৈরিকৃত, এই ধরনের শব্দ থাকলে সাধারণত কি হয়ে থাকে পাস্ট পার্টিসিপল হয়ে থাকে। তারপর দেখুন, চারটি বাক্যকে একরকম করেও কিন্তু আমরা পাস্ট পার্টিসিপল গঠন করতে পারি, মানে চারটা বাক্যকে আপনি একসাথে জয়েন করে, চারটা বাক্যকে একসাথে জয়েন করে কিভাবে দেখুন, the engineers were skilled, they built a machine, the machine was experimental, the engineers were from Bangladesh. এখানে the engineers were skilled, built a machine, the engineers বাংলা the engineers are from হবে। ক্লিয়ার? আচ্ছা, এই চারটা বাক্যকে দেখুন কিভাবে একটা বাক্যে রূপান্তর করেছে। তাহলে রূপান্তর করার জন্য মূল কথাটা আমরা কি দেখি, এই যে মেশিন ওয়াজ এক্সপেরিমেন্টাল, মানে পরীক্ষামূলক ছিল। তাহলে পরীক্ষামূলক থাকলে এটা হচ্ছে বাক্যের মূল বক্তব্য। তাহলে এটার সাবজেক্ট কি, দ্য মেশিন। মেশিনটা কোথায় তৈরি হয়েছে খেয়াল করে দেখুন, বিল্ট বাই, ঠিক আছে, এবং কারা তৈরি করেছে, দক্ষ ইঞ্জিনিয়াররা, এবং এই ইঞ্জিনিয়াররা কোথায় বাংলাদেশের, এই ইঞ্জিনিয়াররা কোথায় বাংলাদেশের। তাহলে বাংলাদেশের দক্ষ বাংলাদেশের ইঞ্জিনিয়ারের তৈরিকৃত পণ্যগুলো বা মেশিনগুলো ছিল কি পরীক্ষামূলক। তাহলে এই যে এই তৈরিকৃত শব্দটা এখানে হচ্ছে কি নন ফাইনাইট বা
পার্টিসিপল, নন ফাইনাইট বা পার্টিসিপল। আমি আবারও বলছি, যখন একার থাকবে তখন হবে প্রেজেন্ট পার্টিসিপল, যখন পাস্ট পার্টিসিপল যেমন বিকৃত, ঠিক আছে, তারপর যদি বলি ব্রোকেন চেয়ার তাহলে ভাঙা চেয়ার, আবার যদি বলি যে তৈরিকৃত বিল্ট, ঠিক আছে, বা বসবাস করেছিল, এই ধরনের যখন শব্দ হবে তখন হবে পাস্ট পার্টিসিপল। এই চারটা শব্দকে বাংলা একসাথে করে কি করেছে, পাস্ট পার্টিসিপল সামনে রেখেছে, আর ফাইনাইট ভার্ব এখানে ওয়াজ, আর এক্সপেরিমেন্টাল হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তারপর দেখুন পারফেক্ট পার্টিসিপল কখন হবে। পারফেক্ট পার্টিসিপল হবে একটা বাক্যে যখন একটা কাজ শেষ হয়ে গিয়েছে কিন্তু তার রেশটা এখনও আছে, ধরুন কাজটা শেষ কিন্তু তার ফলাফলটা এখনও আছে। এবং পারফেক্ট পার্টিসিপল হতে হলে অবশ্যই দুইটি ঘটনা লাগবে। একটা ঘটনা শেষ হবে, সাইমultaneously আরেকটা ঘটনার রেশ থাকবে বা ওই ঘটনাটি চলমান থাকবে। একটা ঘটনা শেষ হবে এবং সাইমultaneously আরেকটা ঘটনা কি থাকবে, চলমান একটা রেশ থাকবে। এটা অতীতকালেও হতে পারে, বর্তমানে হতে পারে। যেমন ধরুন তিথি হ্যাড কমপ্লিটেড হার স্টাডি, তিথি তার পড়াশোনা শেষ করেছে, একটা সেন্টেন্স। শি গট রেডি ফর হার স্কুল, সে তার স্কুলের জন্য তৈরি হয়েছে। তাহলে দুইটি ঘটনা যখন সাইমultaneously একটা শেষ হয়ে আরেকটা হচ্ছে এইরকম বোঝায়, তখনই কি হবে, পারফেক্ট পার্টিসিপল হবে। তাহলে খেয়াল করে দেখুন, হ্যাভিং কমপ্লিটেড হার স্টাডি কমা তিথি গট রেডি ফর হার স্কুল। তাহলে পরের অংশটাতে চেঞ্জ করতে হবে না যখন আমরা পারফেক্ট পার্টিসিপলে করব, যেহেতু সাবজেক্ট একই, শুধু আমরা এই অংশটুকুকে কেটে হ্যাভিং প্লাস B3 দিয়ে করে ফেলবো, হ্যাভিং প্লাস B3 দিয়ে করে ফেলবো। তাহলে কি হলো, হ্যাভিং কমপ্লিটেড হার স্টাডি। প্রেজেন্ট পার্টিসিপল হতে হলে কি লাগবে, একার বা করে, গিয়ে, খেয়ে, এই ধরনের হবে। পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে ভার্বটার পাস্ট পার্টিসিপল ফ্রম হবে, যেমন সোল্ড, ব্রোকেন, বিল্ড, এই ধরনের শব্দগুলো। আর পারফেক্ট পার্টিসিপল হতে হলে দুইটি ঘটনা লাগবে এবং দুইটি ঘটনা একটা শেষ হয়ে মুহূর্তের ভিতরে আরেকটা ঘটনা ঘটেছিল বা ঘটতে থাকবে এরকম বুঝাবে। তখনই কি করবেন, আপনি পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করবেন। আচ্ছা, কখন দ্বিতীয় ভার্বের পরে টু বসে, খেয়াল করে দেখুন। আমরা জানি বাক্যে দুইটা ভার্ব থাকবে, একটা হচ্ছে ফাইনাইট আরেকটা হচ্ছে কি নন ফাইনাইট, যদি আমরা ট্রান্সলেশন করতে চাই। তাহলে উদ্দেশ্য এটা আমরা গত ক্লাসে করে ফেলেছি, তারপরে একটু রিপিট করছি যে যখন দ্বিতীয় ভার্বের অর্থের সঙ্গে সাধারণত যখন তে যুক্ত থাকবে তখন দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসাবো। আবার বলছি, খেয়াল করে দেখুন, দ্বিতীয় ভার্বের পূর্বে, যেমন দেখুন খেয়াল করে, আমি অনুষ্ঠানটিতে যোগ দিতে ইচ্ছা পোষণ করি, তাহলে ইচ্ছা পোষণ করি বা ইচ্ছা করি একটা ভার্ব, আর যোগ দিতে আরেকটা ভার্ব। তাহলে আমরা কি বলছি, খেয়াল করে দেখুন, দ্বিতীয় ভার্বের সঙ্গে যখন তে যুক্ত থাকবে তাহলে যোগ দিতে তে আছে, তাহলে এইটাতে কি হবে, ইনফিনিটিভটা বসবে। এখানে কি বসবে, ইনফিনিটিভটা বসবে। তাহলে আমি অনুষ্ঠানে যোগ দিতে ইচ্ছা পোষণ করি, তাহলে আই উইশড বা আই উইশ, পোষণ করে যেহেতু উইশ হবে, ঠিক আছে, আই উইশ টু অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। ক্লিয়ার? আচ্ছা, তারপরটা দেখুন, তুমি যেতে চাও, আমরা বলছি তে, ঠিক আছে, তের ক্ষেত্রে কি হবে, ইনফিনিটিভ হবে, যেখানে তে থাকবে সেখানে কি হবে, ইনফিনিটিভ হবে। তাহলে তুমি যেতে চাও, ইউ ওয়ান্ট টু গো। বাংলাটা করছি, খেয়াল করে দেখুন যে দ্বিতীয় ভার্বের অর্থের সঙ্গে কি থাকবে, দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসবে। এই যে আমাদের এটা হচ্ছে দ্বিতীয় ভার্ব, এটার পূর্বে কি বসেছে, টু বসেছে, কেন, তে থাকাতে। তাহলে যখন একটা সেন্টেন্সে তে থাকবে, যখন এটা ইংরেজি ট্রান্সলেশন করব সেক্ষেত্রে কি করব, এই দ্বিতীয় ভার্বটার আগে টু বসবে, অর্থাৎ ইনফিনিটিভ হবে। আসুন আর পরের অংশটাতে যাই। কখন দ্বিতীয় ভার্বের পর আইএনজি বসবে, যখন
একসাথে দুইটা কাজ হচ্ছে। ঠিক আছে, খেয়াল করে দেখুন, দ্বিতীয় ভার্বের অর্থের সাথে যখন ইয়া ই যুক্ত থাকবে এবং দ্বিতীয় ভার্বের আইএনজি যুক্ত হবে, অর্থাৎ দ্বিতীয় ভার্বটি সাবজেক্ট কোনো অবস্থায় বা কাজরত থাকা বোঝালেই ভার্বের সাথে আইএনজি বসাবেন। যদি কোনো কাজরত অবস্থা বোঝায় তখন কি হবে? আইএনজি হবে। মেয়েটি হাসিয়া চলে গেল, মানে মেয়েটি হেসে চলে গেল। সহজ ভাষায় যদি বলি, এটা সাধু ভাষায় হয়েছে। যদি চলিত ভাষায় বলি, মেয়েটি হেসে চলে গেল। খেয়াল করে দেখুন, মেয়েটি হেসে চলে গেল। আমরা বলছি যে কাজরত অবস্থায় বোঝায়, কাজরত। তাহলে খেয়াল করে দেখুন, হেসে এটা হচ্ছে কাজরত অবস্থা। তাহলে কাজরত অবস্থা হলে এটাতে কি হবে? পার্টিসিপলটা হবে। পার্টিসিপল মানে কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। ভার্ব প্লাস আইএনজি। তাহলে এটাকে যদি ইংরেজি করে কি দাঁড়াচ্ছে? খেয়াল করে দেখুন, মেয়েটি হেসে চলে গেল। তাহলে মেয়েটি এখানে নির্দিষ্ট আছে, সেজন্য কি হবে? দ্য গার্ল। চলে যাও বুঝালে কি হয়? অতীতকাল বুঝাইছে। ঠিক আছে, গেল এ ধরনের শব্দ কি হয়? অতীতকালে হয়। তাহলে দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে, আমরা বলছি কি কোনো কাজরত অবস্থা বুঝালে কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে হবে লাফিং। ঠিক আছে, দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। তারা ক্রিকেট খেলিয়া বাড়ি ফিরল, মানে তারা ক্রিকেট খেলে বাড়ি ফিরল। খেয়াল করে দেখুন, ফিরলো, করলো, গেল এই ধরনের শব্দ সাধারণত কি হয়? পাস্ট টেন্সের হয়। তাহলে তাহারা বলতে তারা বুঝাইছে, দে আমাদের বাক্যের সাবজেক্ট। আমাদের বাক্যের কি? সাবজেক্ট। বাড়ি ফিরলো, ঠিক আছে, বাড়ি ফেরা। বাড়ি ফেরা ইংরেজি কি? রিটার্নড। ঠিক আছে, এখন দে রিটার্ন, কোথায় রিটার্ন করলো? বাড়িতে। তাহলে হোম। এবার আসেন, আমরা বলছি যেটা করার অবস্থা বোঝায় বা অবস্থা বোঝায় সেটার সাথে আইএনজি যোগ করব। তাহলে এই যে খেলা, খেলিয়া, এটা কিন্তু অবস্থায় বোঝাইছে, চলমান অবস্থায়। ঠিক আছে, করারত অবস্থায়, কাজরত অবস্থাটার সাথে আমরা কি যোগ করব? আইএনজিটা যোগ করব। তাহলে দে রিটার্নড হোম। খেয়াল করে দেখুন, দে রিটার্নড হোম প্লেইং ক্রিকেট। দে রিটার্ন হোম প্লেইং ক্রিকেট। আশা করি এখন বুঝেছেন যে দুইটা বাক্য এখানে খেয়াল করে দেখুন, ফিরলো একটা ভার্ব, খেলিয়া একটা ভার্ব। তো এখন প্রশ্ন হলো কোনটার সাথে আইএনজি যোগ করবেন? যেটা চলমান বা রত অবস্থায় বুঝাইছে। আমরা কি বলছি দেখুন, সাবজেক্টে কোনো অবস্থা বা যদি কাজরত অবস্থায় বোঝায়, তাহলে খেলিয়ার সাথে কি যোগ করেছি? আমরা আইএনজি যোগ করেছি। এগুলো একদম পুরো বেসিক কনসেপ্ট। তারপর দেখুন কি বলছে, খবরটি শুনে তিনি কাঁদতে শুরু করলেন। খবরটি শুনে তিনি কাঁদতে শুরু করলেন। আচ্ছা, একজন লিখেছেন আমি আপনাকে ভালোবাসি। আচ্ছা, আপনি বলুন তো এটা কোন টেন্স? কোন টেন্স? তারপর আমি অ্যান্সারটা দেব। ঠিক আছে, এটা হচ্ছে, খেয়াল করে দেখুন, খবরটি শুনে তিনি কাঁদতে শুরু করলেন। খবরটি শুনে তিনি কাঁদতে শুরু করলেন, এখানে দুইটি ঘটনা। ঠিক আছে, তিনি কাঁদতে শুরু করলেন, তারপর হচ্ছে খবরটি শুনে। আমরা বলছি কাজরত অবস্থা যেটা, সেটার সাথে কি যোগ হবে? আইএনজি যোগ হবে। যেটা মানে কোনো জিনিস চলমান অবস্থায় আছে সেটার সাথে কি যোগ হবে? আইএনজি যোগ হবে। আর খেয়াল করে দেখুন, শুরু করলেন এটা পাস্ট টেন্স, করলেন, গেলেন এগুলো হচ্ছে কিসের বাক্য? পাস্ট টেন্সের বাক্য। তাহলে তিনি হচ্ছে এখানে বাক্যের সাবজেক্ট। ঠিক আছে, তাহলে হি স্টার্টেড, হি কি হবে? স্টার্টেড। হি স্টার্টেড কি করলেন? কাঁদা শুরু করলেন। আমরা জানি স্টার্টের পরে যে ভার্বটা আসে সেটার সাথে কি যোগ হয়? আইএনজি যোগ হয়। স্টার্ট, হেট, লাভ সেগুলোর সাথে কি যোগ হবে? এরপরে যে ভার্বটা আসবে সেটার সাথে আইএনজি যোগ হবে। তাহলে স্টার্টের পরে যদি ভার্ব কাদা, সেটার সাথে কি উইপ হয়ে যাবে? কি
উইপিং। তাহলে হি স্টার্টেড উইপিং কি হেয়ারিং দ্য নিউজ, খবরটি শুনে, হেয়ারিং দ্য নিউজ। আপনি চাইলে এই হেয়ারিং দ্য নিউজকে আগেও বসাতে পারেন, আপনি চাইলে হেয়ারিং দ্য নিউজকে কি করতে পারেন, আগে বসাতে পারেন। তাহলে কথা হলো কি, আমরা কখন প্রেজেন্ট পার্টিসিপল করব বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কখন প্রেজেন্ট পার্টিসিপলের চর্চা করব, যখন একটি ঘটনা করারত অবস্থায় বোঝায় তখন সেটার সাথে আইএনজিটা যোগ হবে, ঠিক আছে। আর পরে আমরা যখন অনুবাদটা করব আমরা দেখব যে পরের যে অংশটা সেটা কোন টেন্সে আছে। যেমন ধরুন ফিরলো, এটা পাস্ট টেন্সে আছে তাই আমরা রিটার্ন করেছি। করলেন, শুরু করলেন, স্টার্টেড উইপিং, এটাও কিন্তু পাস্ট টেন্সে ছিল। আরেকবার মনে রাখি আমরা যে কোনো করারত অবস্থায় বুঝালে আমরা প্রেজেন্ট পার্টিসিপলে অনুবাদগুলো করব। তারপর দেখুন কখন প্রথম ভার্বের সাথে আইএনজিটা যোগ করবেন, মানে এই যে প্রথম ভার্ব, দ্বিতীয় ভার্ব, এই বিষয়গুলো কিন্তু ফাইনাইট, ঠিক আছে। তাহলে আসুন দেখুন, বাক্যে সাবজেক্ট ব্যক্তি হলে এবং কোনো অবস্থায় বা কাজে বোঝালে প্রথম ভার্বের সাথে আইএনজিটা যুক্ত হবে। যেমন ধরুন ঢাকায় বসবাসরত লোকেরা দক্ষ হবে না, এটা হবে ব্যস্ত। ঢাকায় বসবাসরত লোকেরা ব্যস্ত। খেয়াল করে দেখুন, আমরা বলছি বাক্যটি সাবজেক্ট হলে, বাক্যটি কি হলে, সাবজেক্ট হলে এবং কোনো অবস্থায় এবং কাজে বুঝালে প্রথম ভার্বের সাথে কি হবে, আইএনজি যোগ হবে। তাহলে অবস্থাটা এখানে কোনটা, বসবাসরত, এখানে অবস্থা কোনটা, বসবাসরত, এটা হচ্ছে অবস্থা, ঠিক আছে। এবার আসেন লোকেরা, ঢাকায় বসবাসরত লোকেরা ব্যস্ত। কে ব্যস্ত, লোকেরা ব্যস্ত। কে ব্যস্ত, লোকেরা ব্যস্ত। তাহলে কে কে প্রশ্ন করে যদি উত্তর পান সেটা হবে কি বাক্যের সাবজেক্ট। তাহলে লোকেরা এখানে অনেক মানুষ বুঝিয়েছে, মানে বহুবচন, দ্য পিপল, ঠিক আছে। এখন আসুন যে কনসেপ্ট অনুসারে কিভাবে এটা লিভিংটা এসেছে। আমরা বলছি যে এই ধরনের অবস্থা বোঝালে এই যে ভার্বটা হবে, এই ভার্বটার সাথে কি করব, আইএনজিটা যোগ করে দেব। এই ভার্বটার সাথে কি করব, আইএনজিটা যোগ করে দেব। তাহলে দ্য পিপল সাবজেক্ট এনেছি, এটা হচ্ছে কি সাবজেক্ট। তারপর আনি ভার্ব, কিন্তু অবশ্যই এই ভার্বটা কি নন ফাইনাইট, এই ভার্বটা কি নন ফাইনাইট, কোনো অবস্থায় বুঝাইছে, কোনো অবস্থায় বুঝাইছে। তাহলে লিভ হয়ে যাবে কি, আইএনজি যোগ করতে হবে না, তাহলে হয়ে যাবে কি লিভিং। আচ্ছা, দ্য পিপল লিভিং ঢাকায় বলছে না, আমরা জানি যে অন্ত্যেষ্টিয় হলে ইংলিশে প্রেপোজিশন কি হয়, ইন হয়, ঠিক আছে। তাহলে দ্য পিপল লিভিং ইন ঢাকা। এবার আসেন হচ্ছে ব্যস্ত, এই হচ্ছে কথাটা এখানে কিন্তু উজ্জ আছে, হচ্ছে কথাটা এখানে কি আছে, উজ্জ আছে। তাহলে দ্য পিপল বহুবচন কি হবে, আর হবে। ব্যস্ত ইংরেজি কি, বিজি, ঠিক আছে। আবার আসুন একটা বাক্যে যে কখন আইএনজিটা যোগ করবেন, কখন টু প্লাস ভার্ব ব্যবহার করবেন, কখন জেরান ব্যবহার করবেন, সেটা বুঝতে হলে আপনার বাক্যের মূল যে সিনটেক্সটা বা কনটেক্সটটা, যে মূল যে ইয়াটা স্ট্রাকচারটা সেটা বুঝতে হবে। যেমন ধরুন ঢাকায় বসবাসরত লোকেরা ব্যস্ত, আমরা এই বাক্যটাকে যদি আরেকভাবে করি, আমরা যদি বলি যে শীতকালে শীতপ্রধান দেশে বসবাসরত মানুষগুলো অলস, বা গ্রীষ্মকালীন জায়গায় বসবাসরত মানুষগুলো পরিশ্রমী। তাহলে আপনি দেখুন ফ্রি হ্যান্ড রাইটিং যে আপনি বসবাসরত, ঠিক আছে, বাসরত বা অধ্যয়নরত, এই ধরনের শব্দ যখন আসবে এই রতর জন্য ভার্বের সাথে কি করবেন, আইএনজিটা যোগ করবেন। আমি আবার শেষবারের মতো দেখাচ্ছি, খেয়াল করে দেখুন, ঢাকায় বসবাসরত লোকেরা ব্যস্ত। তাহলে ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে, কে বা কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পেলে কি হয়, সাবজেক্ট। তাহলে কে ব্যস্ত, লোকেরা ব্যস্ত। তাহলে বাক্যের এখানে সাবজেক্ট কি, লোকেরা। তাহলে লোকেরা ইংরেজি কি, দ্য পিপল, ঠিক আছে।
এখন আসুন, আমি বারবার বলছি রত বুঝালে ভার্বের সাথে কি যোগ করবেন? আইএনজি যোগ করবেন। ভার্বের সাথে কি যোগ করবেন? বসবাস হচ্ছে লিভ, তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করলে কি? লিভিং। তাহলে দ্য পিপল লিভিং কোথায়? ঢাকায়। তাহলে কোথায় উনতুস্থিও থাকলে ইন হবে, উনতুস্থিও থাকলে ইংলিশে কি হবে? ইন হবে। তাহলে দ্য পিপল লিভিং ইন ঢাকা আর আর বিজি। আচ্ছা, এখানে হচ্ছে কথাটা কিন্তু এখানে উজ্জ্ব আছে, যেমন ঢাকায় বসবাসরত লোকেরা হচ্ছে ব্যস্ত, এই হচ্ছেটা বাকি সবসময় উজ্জ্ব থাকে। এই হচ্ছের জন্য আমরা কি ব্যবহার করছি? আরটা ব্যবহার করেছি। আসেন পরের উদাহরণটাতে যাই। ঢাকা ব্যাংকে, এটা একটা পরীক্ষা এসেছে, ঢাকা ব্যাংকে কর্মরত কর্মীদেরকে ভালো বেতন দেয়া হয়। ঠিক আছে, ঢাকা ব্যাংকে কর্মরত কর্মীদেরকে ভালো বেতন দেয়া হয়। খেয়াল করে দেখুন, ঢাকা ব্যাংকে কর্মরত ব্যক্তিদের, আমরা বলছি রত হলেই কি হবে? আইএনজি হবে। রত হলেই কি হবে? আইএনজি হবে। তাহলে অধ্যয়নরত এখানে আইএনজি হবে, কর্মরত এখানে আইএনজি হবে। তারপরের উদাহরণে যদি দেখি, আচ্ছা এরপরে আর উদাহরণ নেই এই বিষয়ে, তাহলে এই দুইটাতে কি হবে? আইএনজি হবে। আবার আসেন, ঢাকা ব্যাংকে কর্মরত কর্মীদেরকে ভালো বেতন দেয়া হয়। তাহলে আমরা কাদেরকে আগে প্রশ্ন করি? কাকে? কর্মীদেরকে। কাকে ভালো বেতন দেওয়া হয়? কর্মীদেরকে। তাহলে এখানে বাক্যের সাবজেক্টকে? কর্মীদেরকে। আবারও বলছি, সাবজেক্ট হচ্ছে কি বা কাকে আমরা সাবজেক্ট পেয়ে যাই। কাদেরকে ভালো বেতন দেওয়া হয়? কর্মীদেরকে। তাহলে বাক্যের সাবজেক্ট এখানে কি? কর্মীদেরকে হচ্ছে এখানে বাক্যের সাবজেক্ট। তাহলে দ্য এমপ্লয়িজ। খেয়াল করে দেখুন, এই যে এমপ্লয়িরা কোথায়? ঢাকা ব্যাংকে। তাহলে দ্য এমপ্লয়িং, এই যে এমপ্লয়িজরা কোথায় কর্মরত? ঢাকা ব্যাংকে। তাহলে কর্ম ইংরেজি কি? ওয়ার্ক না? তাহলে ওয়ার্কের আমরা বলছি রত হলে আইএনজি হবে, তাহলে ওয়ার্ক হয়ে যাবে কি? ওয়ার্কিং। ওয়ার্ক হয়ে যাবে কি? ওয়ার্কিং। তাহলে দ্য এমপ্লয়িজ ওয়ার্কিং। আচ্ছা, ছোট জায়গা বুঝালে কি হবে? প্রেপোজিশন অ্যাট হবে। ছোট জায়গা বুঝালে কি হবে? প্রেপোজিশন অ্যাট। তাহলে দ্য এমপ্লয়িজ ওয়ার্কিং অ্যাট ঢাকা ব্যাংক। আচ্ছা, কেউ তো নিজে নিজে বেতন পায় না, তাকে কেউ দেয়। তাহলে বাক্যটা অবশ্যই ভার্বটা কোন মোডে আছে? পেসিভ মোডে আছে। ভার্বটা কি মোডে আছে? পেসিভ মোডে আছে। তাহলে বেতন দেয়া আর পেইড। ঠিক আছে, যেহেতু এমপ্লয়িজ একজন না অনেকজন, বারবার বলছি বাক্যটা কোন মোডে আছে এটাও ধরা বুঝতে হবে, বাক্যটার সাবজেক্ট কি সেটা বুঝতে হবে, ফাইনাইট ভার্ব কোনটা বুঝতে হবে, নন ফাইনাইট কোনটা বুঝতে হবে, তাহলে আপনি ট্রান্সলেশনের বেসিকটা ধরতে পারবেন। তাহলে খেয়াল করে দেখুন, দ্য এমপ্লয়িজ ওয়ার্কিং অ্যাট ঢাকা ব্যাংক, এতটুকু আমরা বুঝেছি। ভালো বেতন দেয়া হয়, ভালো বেতন দেয়া হয়। তাহলে দেয়া হয়, করা হয়, এই ধরনের বাক্য হচ্ছে পেসিভ মোড। তাহলে আর পেইড, পেইডটা কেমন? ভালো না খারাপ? অবশ্যই ভালো। তাহলে আর পেইড ওয়েল। ক্লিয়ার? আশা করি বুঝেছেন। আচ্ছা, এর পরেরটাতে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা মেধাবী। ছাত্রছাত্রীরা হচ্ছে মেধাবী, এখানে হচ্ছে কথাটা কিন্তু উচ্চ আছে। তাহলে খেয়াল করে দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা মেধাবী, সেটাকে যদি করি, খেয়াল করে দেখুন কারা মেধাবী? ছাত্রছাত্রীরা মেধাবী। তাহলে এখানে বাক্যের সাবজেক্টকে? ছাত্রছাত্রীরা। তাহলে দ্য স্টুডেন্টস। আমরা বলছি যে রত থাকলে ভার্বের সাথে কি যোগ করব? আইএনজি যোগ করব। রত থাকলে ভার্বের সাথে কি যোগ করব? আইএনজি যোগ করব। তাহলে স্টাডিং, স্টাডিংটা কোথায় করছে? ঢাকা ইউনিভার্সিটিতে। তাহলে একটা জায়গা বুঝিয়েছে, অ্যাট বসবে। ছোট জায়গা কি বসবে? অ্যাট বসবে। আপনি চাইলে দ্য ইউনিভার্সিটি অফ ঢাকাও লিখতে পারেন বা ঢাকা ইউনিভার্সিটি লিখতে পারেন। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটির প্রথম দুইটা ওয়ার্ড কিন্তু প্রপার নাউনে হবে, মানে বড় হাতের হবে আর কি। দ্য স্টুডেন্ট স্টাডিং অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, এই যে স্টুডেন্টটা কি বহুবচন না? তাহলে ইজ না হয়ে কি হবে? আর হবে। মেধাবী আমরা সবাই জানি মেরিটোরিয়াস, মেরিটোরিয়াস।
তাহলে এই বাক্যটাকে আমরা যদি একটু বড় করে এইভাবে করা যায় না, যে সন্দেহ নেই যে, তাহলে এটাকে আরেকটু বড় করলে কি হয়ে যায় দেখুন তো, সন্দেহ নেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা মেধাবী। ইংরেজি করলে কি দাঁড়াচ্ছে, দেয়ার ইজ নো ডাউট দ্যাট দ্য স্টুডেন্টস স্টাডিং অ্যাট ঢাকা ইউনিভার্সিটি আর মেরিটোরিয়াস। ক্লিয়ার? আবার এই ধরনের বাক্যতে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং আরেকটা ব্যবহার করি, যে সন্দেহ নেই যে, ঠিক আছে, বিসিএসের জন্য পড়াশোনারত বেকাররা মেধাবী বা পরিশ্রমী। ঠিক আছে, তাহলে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং মানে হচ্ছে ইমাজিনেশন, যে আপনি এই যে একটা সেন্টেন্স স্ট্রাকচার পেলেন, বুঝতে পারছেন, এরকম আপনি 5টা সেন্টেন্স বানাবেন। ফ্রি হ্যান্ড রাইটিং সাধারণত মানে ইংরেজিতে বলা হয় যে ইমিটেশন করার জন্য, মানে কি বলে এটাকে, নকল করা আর কি, অনুকরণ করা। তাহলে এই বাক্যটাকে আপনি 5টা বাক্য করুন, যে আমি এই বাক্যটাকে দেয়ার ইজ নো ডাউট দিয়ে বড় করলাম, আবার এই বাক্যটার কনসেপ্ট আরেকটা দিলাম, যে সন্দেহ নেই যে বিসিএসের জন্য পড়াশোনারত বেকাররা কি ধৈর্যশীল বা পরিশ্রমী। ক্লিয়ার? আচ্ছা, পরেরটাতে আসি। পরেরটাতে দেখুন, কখন প্রথম ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আচ্ছা, বাক্যটি বস্তু হলে, ঠিক আছে, বাক্যটির সাবজেক্ট বস্তু হলে এবং অবস্থা নির্দেশ করলে পেসিভে প্রথম ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে এর আগেটা ছিল ব্যক্তি, আমরা দেখলাম। ঠিক আছে, ব্যক্তি হলে কি হচ্ছে, আইএনজি হচ্ছে। ব্যক্তি হলে ভার্বটার সাথে, প্রথমের ভার্বটার সাথে কি হচ্ছে, আইএনজি হচ্ছে, মানে নন ফাইনাইট ভার্বটার সাথে। আচ্ছা, এখানে কিন্তু এই অংশটা ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট। এখানে এটা ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট। আশা করি ধরতে পেরেছেন। তো ব্যক্তির ক্ষেত্রে রত অবস্থায় বুঝালে আইএনজি হবে, আবার বস্তুর ক্ষেত্রে খেয়াল করে দেখুন, অবস্থা বুঝালে এটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। যেমন ধানমন্ডিতে অবস্থিত ব্যাংকের শাখাটি এবছর অনেক মুনাফা করেছে। এটা একটা কিসের, একটা ব্যাংকে আসা লাইন। খেয়াল করে দেখুন, ধানমন্ডিতে অবস্থিত ব্যাংকের শাখাটি এবছর অনেক মুনাফা করেছে। তাহলে ব্যাংকের শাখাটি, তাহলে আমরা যদি বলি ব্যাংকের শাখাটি, তাহলে দ্য ব্রাঞ্চ অফ দ্য ব্যাংক, কোন ব্যাংক কিন্তু বলেনি। ঠিক আছে, এটা কিন্তু কোন ব্যাংক বলেনি। তাহলে এখানে এটা হতে পারে সাউথ ইস্টের সকল ব্যাংকের যে কোনো একটি ব্যাংক বুঝাইছে, দ্যাটস ওয়াই আমরা এখানে দা বসিয়ে দিলাম। অনির্দিষ্টতা বা নির্দিষ্টতা অর্থে কিন্তু আমরা দা ব্যবহার করে থাকি। তাহলে খেয়াল করে দেখুন, দ্য ব্রাঞ্চ অফ দ্য ব্যাংক। এখন প্রশ্ন হলো, এতটুকু তো করলাম, ব্যাংকের শাখাটি, দ্য ব্রাঞ্চ অফ দ্য ব্যাংক, শাখাটি, এই জায়গাটাতে কিন্তু আবার নির্দিষ্ট আছে শাখাটি, দ্যাটস ওয়াই দাটা এসেছে। দ্য ব্রাঞ্চ অফ দ্য ব্যাংক, এতটুকু আমাদের শেষ। ধানমন্ডিতে অবস্থিত, আমরা বলছি যে বস্তু অবস্থিত হলে পাস্ট পার্টিসিপল করব। তাহলে অবস্থিত ইংরেজি কি, লোকেট। তাহলে এই লোকেট হয়ে যাবে কি, লোকেট হয়ে যাবে কি, লোকেটেড। যদি আপনি সিচুয়েটেড লেখেন তাহলে হয়ে যাবে কি, সিচুয়েটেড। সহজ ভাষায় আমরা যদি বুঝি যে আমাকে যখন অনুবাদ করতে হবে, আমাকে নন ফাইনাইটটা আগে আনতে হবে, এই নন ফাইনাইটটা যদি কোনো বস্তুর অবস্থা বোঝায়, তখন এটা কি হয়ে যাবে, পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। যেমন দ্য ব্রাঞ্চ অফ দ্য ব্যাংক লোকেটেড বা সিচুয়েটেড কোথায়, ধানমন্ডিতে। কি হলো, দ্য ব্রাঞ্চ অফ দ্য ব্যাংক লোকেটেড এট ধানমন্ডি এবছর অনেক মুনাফা করেছে। এবছর এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা আমরা শেষে রাখবো, এটা প্রথমেও রাখতে পারি, যেমন দিস ইয়ার দিয়েও কিন্তু বাক্যটা আপনি শুরু করতে পারেন, কিন্তু আমরা এটা শেষে রাখবো। অনেক মুনাফা করেছে, তাহলে মুনাফা করেছে মানে কি, মুনাফা অর্জন করেছে। মুনাফা করা মানে কি, মুনাফা অর্জন করা। তাহলে হ্যাজ আর্নড দিতে পারেন বা হ্যাজ অবটেইনড দিতে পারেন, এখানে আর্ন দেই। ঠিক আছে, মুনাফা তো অর্জন করে, তাহলে হ্যাজ আর্ন মাচ প্রফিট, মাচ প্রফিট এবছর। তাহলে এবছর ইংরেজি কি হবে, দিস ইয়ার। এবছর ইংরেজি কি হবে, দিস ইয়ার। এই এবছর এখানে কিন্তু অ্যাডভার্বিয়াল
ফ্রেজ, এবছর এখানে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার আসেন, এই হ্যাজ আর্নড হচ্ছে বাক্যের ফাইনাইট ভার্ব, আর লোকেটেড এখানে বাক্যের নন ফাইনাইট বা পাস্ট পার্টিসিপল অংশ। তারপর দেখুন কি বলছে, কলা বাগানে অবস্থিত ব্যাংকটির শাখাটি এবার অনেক লোকসান দিয়েছে। কলা বাগানে অবস্থিত ব্যাংকটির শাখাটি এবার অনেক লোকসান দিয়েছে। তাহলে খেয়াল করে দেখুন, আমরা সেম এই নিয়মটা করি, ব্যাংকটির শাখাটি, তাহলে ব্রাঞ্চ অফ দ্য ব্যাংক লোকেটেড অ্যাট কলাবাগান, ধানমন্ডির পাশেই কিন্তু কলাবাগান, লোকেটেড অ্যাট কলাবাগান। আচ্ছা, অনেক লোকসান দিয়েছে, ঠিক আছে, তাহলে অনেক লোকসান দিয়েছে, আমরা লোকসান দেওয়া ইংরেজি হচ্ছে হ্যাজ ইনকার্ড, ঠিক আছে, মাচ লস দিস ইয়ার। ওই এইবার এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অংশ, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অংশ, ঠিক আছে। হ্যাজ দিয়েছে, করেছে, এ ধরনের বাক্য হলে কি হয়, হ্যাভ বা হ্যাজ হয়ে থাকে, প্রেজেন্ট পারফেক্টে হয়ে থাকে। আশা করি ধরতে পেরেছেন। পরেরটাতে আসেন, নদীর তীরে নির্মিত বাড়িটি দেখতে সুন্দর, ঠিক আছে। তাহলে নির্মিত, গৃহীত, পূরণকৃত, অবস্থিত, এই ধরনের যখন বাক্য থাকবে একটা ট্রান্সলেশনে, সেটা কি হবে, পাস্ট পার্টিসিপল নন ফাইনাইট ফ্রেজ হবে, ঠিক আছে, নন ফাইনাইট ফ্রেজ অংশ হবে। আচ্ছা, খেয়াল করে দেখুন, নদীর তীরে নির্মিত বাড়িটি দেখতে সুন্দর, নদীর তীরে নির্মিত বাড়িটি দেখতে সুন্দর। তাহলে দেখুন, দেখতে সুন্দর এখানে ফাইনাইট ভার্বের অংশ, লুকস নাইস, এটা আমরা সবাই জানি। এবার তাহলে নন ফাইনাইট অংশটা করি, বাড়িটি তো এখানে সাবজেক্ট না, দ্য বিল্ডিং কি হবে, সিচুয়েটেড on the bank of the river, দেখতে সুন্দর, এটা প্রেজেন্ট টেন্স, তাহলে লুকস নাইস, এখানে কি হবে, লুকস নাইস। দ্য বিল্ডিং সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার লুকস নাইস, বা দ্য হাউস, এটাও দিতে পারেন, দ্য হাউস সিচুয়েট না, অবস্থিত কেন হবে, সরি বিল্ট হবে, নির্মিত বলছে না, তাহলে বিল্ট হবে। দ্য বিল্ডিং বিল্ট অন দ্য, এখানে তীর বুঝালে কিন্তু অন দ্য ব্যাংক হয়, ঠিক আছে, এখানে অ্যাড হবে না, তীরে বুঝালে অন দ্য হয়। আচ্ছা, গতকালের গৃহীত সিদ্ধান্তটি ঠিক ছিল না। আচ্ছা, এই সঠিক কথাটা কিন্তু নিজেও ভুল, ঠিক ছিল না হবে আর কি, আমরা এটা প্রচলিত ভুল বলে থাকি, এটা কিন্তু হবে ঠিক। আচ্ছা, গতকাল গৃহীত সিদ্ধান্তটি, তাহলে সিদ্ধান্ত ইংরেজি কি, দ্য ডিসিশন, তাহলে গৃহীত আমরা পাস্ট পার্টিসিপল নিয়ে আসি, টেকেন, কখন নেওয়া হয়েছে, গতকাল। দ্য ডিসিশন টেকেন ইয়েস্টারডে ওয়াজ নট রাইট, ঠিক ছিল না, ওয়াজ নট রাইট। আচ্ছা, তারপরে আমরা পরেরটাতে যাই, আমাদের অভীষ্ট লক্ষ্য পূরণ হয়েছে। তাহলে আমাদের অভীষ্ট লক্ষ্য করি, আমাদের হচ্ছে আওয়ার ডিজায়ার্ড গোল পূরণ হয়েছে। তো পূরণ তো আমরা নিজে নিজে করি না, এটা কারো দ্বারা করা হয়, তাহলে হ্যাজ বিন ফুলফিলড, ঠিক আছে। আচ্ছা, কক্সবাজারে অবস্থিত হোটেলগুলো আধুনিক সুবিধা সম্পন্ন, তাহলে খেয়াল করে দেখুন, হোটেলগুলো আধুনিক সুবিধা সম্পন্ন, এই বাক্যটা হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব অংশ, আর এই অংশটুকু হচ্ছে নন ফাইনাইট ফ্রেজ অংশ, নন ফাইনাইট ফ্রেজ অংশ। তাহলে আমরা যদি লিখি, হোটেল তো এখানে অনেকগুলো, তাহলে হোটেলস অবস্থিত, লোকেটেড বা সিচুয়েটেড, সিচুয়েটেড অ্যাট
কক্সবাজার। আচ্ছা, হোটেলগুলো তো নিজে নিজে সুবিধাটা দিতে পারে না, এটা কারো দ্বারা দেয়া হয়। তাহলে বাক্যটা এখানে কি মোডে আছে? পেসিভ মোডে আছে। তাহলে কি হবে? আর ডেকোরেটেড উইথ মডার্ন ফ্যাসিলিটিস বা অ্যামিনিটিস, মডার্ন ফ্যাসিলিটিস। ক্লিয়ার? আশা করি বুঝেছেন। তাহলে আমি আবার একটু রিপিটে যাচ্ছি। লুকস নাইস, লুকস এখানে ফাইনেট ভার্ব, বিল্ট এখানে নন ফাইনেট বা পাস্ট পার্টিসিপল। তো এখানে কিন্তু মেইন ভার্ব না, এখানে নন ফাইনেট ভার্ব। আর হচ্ছে ওয়াজ নট এখানে হচ্ছে ফাইনেট ভার্ব। হ্যাজ বিন ফুলফিলড ফাইনেট ভার্ব, ডিজায়ার্ড নন ফাইনেট ভার্ব, সিচুয়েটেড নন ফাইনেট, আর ডেকোরেটেড এখানে ফাইনেট ভার্ব। আসেন, বাক্যের শুরুতে আপনি পার্টিসিপলেরও ব্যবহার করতে পারেন। যেমন ধরুন আমরা যদি একটা বাক্য করিয়া, দেখিয়া, হয়ে, গিয়ে, খেয়ে এ ধরনের থাকে, ঠিক আছে, সে তাকে দেখে অনুপ্রাণিত হলো, আমি একটু আগেও বলেছিলাম। তারপর হচ্ছে খবরটি শুনে আমি ভীত হলাম, ঠিক আছে, বা কাউকে না পেয়ে আমি ভয় পেলাম। এই যে এই ধরনের বাক্যতে সাধারণত আমরা বাক্যের শুরুতেই প্রেজেন্ট পার্টিসিপল আনতে পারি। যেমন ধরুন অস্ত্র গ্রহণ করে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম, অতীতকালের ঘটনা করলাম, তাহলে বোঝা যাচ্ছে বাক্যটা কোন টেন্সে হবে? পাস্ট টেন্সে হবে। তারপর অংশগ্রহণ করিয়া বা অংশগ্রহণ করে, অস্ত্র গ্রহণ করে, অস্ত্র গ্রহণ করা মানে হচ্ছে নেওয়া। তাহলে টেক বা রিসিভ যে কোনো দুইটা দিয়ে আপনি করতে পারেন বাক্যটা। তাহলে আমরা যদি বলি রিসিভিং উইপন্স, আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম, এটা আমরা পারবো, এটা সহজ। উই পার্টিসিপেটেড, যেহেতু অতীতকাল তাহলে কি হবে? পার্টিসিপেটেড ইন দ্য লিবারেশন ওয়ার। আশা করি এতটুকু ধরতে পেরেছেন। আচ্ছা, রাফসান আরিফ লিখেছেন আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। এবার আসেন পাস্ট পার্টিসিপল, অনুপ্রাণিত। আমরা বারবার বলছি নির্মিত, অনুপ্রাণিত, ঠিক আছে, তেগ, এই ধরনের বাক্যগুলোতে আপনি কি আনতে পারবেন? পাস্ট পার্টিসিপলটা আগে আনতে পারবেন। তাহলে অনুপ্রাণিত বাঙালিরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, যাতে সেক্ষেত্রে কি হবে? খেয়াল করে দেখুন, ইন্সপায়ার্ড বাঙালি। আচ্ছা, এটার আগে অবশ্যই দা হবে, দা বাঙালি এটা, ঠিক আছে, অংশগ্রহণ করেছিল। আচ্ছা, আমরা যেহেতু ইন্সপায়ার্ড অ্যাডজেক্টিভ লিখেছি, আর দা লিখতে হবে না। ইন্সপায়ার্ড বাঙালি পার্টিসিপেটেড, ঠিক আছে, পার্টিসিপেটেড ইন দ্য লিবারেশন ওয়ার। আবার একদম শুরুতে পার্টিসিপল রেখে একটা উদাহরণ করছি। স্বাধীন হইয়া বাঙালিরা স্বাধীনভাবে বিশ্বের বুকে বাঁচতে শুরু করলো। স্বাধীন হয়ে, স্বাধীন হয়ে, তাহলে স্বাধীন হয়ে যদি আমরা করি কি হবে? হ্যাভিং পারফেক্ট পার্টিসিপল। বিনের পরে কি বসে? বিনের পরে সবসময় মনে রাখবেন অ্যাজিটিভ বসে। বিনের পরে সবসময় কি বসে? অ্যাজিটিভ। তাহলে হ্যাভিং বিন ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট, হ্যাভিং বিন ইন্ডিপেন্ডেন্ট। বিনের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, এই জন্য অ্যাডজেক্টিভ বসাইছি আমরা। স্বাধীন হয়ে বাঙালিরা, তাহলে এখানে জাতিকে বুঝাইছে, বাঙালি জাতি বুঝাইছে, বড় হাতের হবে। বাচ্চা শুরু করলো, তাহলে স্টার্টেড। লিভিং স্বাধীনভাবে, তাহলে লিভিং ফ্রিলি বা ইন্ডিপেন্ডেন্টলি। কোথায়? বিশ্বের বুকে, অ্যাট দ্য হার্ট অফ দ্য ওয়ার্ল্ড। হার্ট অফ দ্য
ওয়ার্ল্ড। ক্লিয়ার? আচ্ছা, এর পরেরটাতে আসেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এমপিটি প্লাস ইনফিনিটিভ প্লাস জিরান্ড। এটা একটা সূত্র অনুবাদের, আমরা এই সূত্রটা এটাতে করব। এই সূত্রটা দিয়ে করব যে সরকারি ব্যাংক খাতের সমস্যাগুলো অনুসন্ধান করতে সরকার এবছর জোরালোভাবে 50 জাতীয় সংসদে 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে। আসুন এটা আমরা করছি। এটা একটা ব্যাংকে আসা লাইন, সরকারি ব্যাংক খাতের লাইনটা একটু বড়, আমরা করে নিচ্ছি। খেয়াল করে দেখুন, এগুলো পরীক্ষায় আসা। এতক্ষণ আমরা ছোট ছোট মানে একদম সহজগুলো বেসিকগুলো ধরাইছি, এখন আমরা মূল আলোচনায় চলে আসব। সরকারি ব্যাংক খাতের সমস্যাগুলো অনুসন্ধান করতে সরকার এবছর জোরালোভাবে জাতীয় সংসদে 5 সদস্যের কমিটি গঠন করেছে। ঠিক আছে, কমিটি গঠন করেছে। এবার আসেন দেখুন, ওগুলো ছিল বাচ্চা লাইন, এখন এগুলো হচ্ছে বড় বড় হয়ে গেছে, একদম বংশ সব নিয়ে এসেছে, ফাইনাইট নন ফাইনাইট এবং ফ্রেজের সব বংশ নিয়ে চলে আসছে। সরকারি ব্যাংক খাতের সমস্যাগুলো অনুসন্ধান করতে সরকার এবছর জোরালোভাবে জাতীয় সংসদে 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে। এখন প্রশ্ন হলো, কে কমিটি গঠন করেছে? সরকার কমিটি গঠন করেছে। তাহলে বাক্যের সাবজেক্ট কে? সরকার। কে কমিটি গঠন করেছে? সরকার কমিটি গঠন করেছে। তাহলে বাক্যের সাবজেক্ট কে? সরকার। তাহলে কি হবে? দ্য গভর্নমেন্ট। গঠন করেছে। ছে থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ছে থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। করেছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য গভর্নমেন্ট কমিটি গঠন করেছে, তাহলে হ্যাজ ফর্মড। আমি আবারও বলছি, খেয়াল করে দেখুন, সরকার গঠন করেছে। কে গঠন করেছে? সরকার গঠন করেছে। তাহলে সরকার বাক্যের সাবজেক্ট, হ্যাজ ফর্মড। এখন প্রশ্ন হলো, গঠন করেছে, কি গঠন করেছে? 5 সদস্যের। তাহলে সাবজেক্ট পাইছি সূত্রের আমরা সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, মানে ভার্ব বলতে এখানে ফাইনাইট ভার্ব পাইছি। হ্যাঁ, এখন ভার্বের সাথে কিছু এক্সট্রা অংশ থাকে, যেমন গঠন করেছে। কি গঠন করেছে? 5 সদস্যের কমিটি। তাহলে এ কমিটি অফ 5 মেম্বার। তাহলে এ কমিটি অফ 5 মেম্বার্স। এতটুকু ছিল এক্সট্রা অংশ, এতটুকু কি? এক্সট্রা অংশ। এটা আমরা বুঝেছি। খেয়াল করে দেখুন, দ্য গভর্নমেন্ট হ্যাজ ফর্মড এ কমিটি অফ 5 মেম্বার্স। এতটুকু আমাদের শেষ। এবার আসেন, এমপিটি মানে ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম। এই যে কমিটিটা গঠন করছে, এটা কিভাবে গঠন করছে? জোরালোভাবে। তাহলে ভার্ব কিভাবে হলে বুঝালে কি হয়? ম্যানার বুঝে, অ্যাডভার্বিয়াল ম্যানার হয়। ভার্বটা কিভাবে হয়েছে? যেমন আমি বসে আছি, আমি কিভাবে বসে আছি? স্থিরভাবে বসে আছি। তাহলে আমার এই স্থিরভাবে বসে থাকা কি? অ্যাডভার্বিয়াল কি? ম্যানার। তাহলে এখানে খেয়াল করে দেখুন, সরকার কমিটি গঠন করেছে। কিভাবে গঠন করেছে? জোরালোভাবে গঠন করেছে। তাহলে প্রথমটা আসবে কি? জোরালোভাবে। আমাদের ভার্বের এক্সট্রা অংশ আসছে, তারপর কি আসবে? জোরালোভাবে। তাহলে জোরালোভাবে বুঝালে কি হবে? রোবাস্টলি। ক্লিয়ার? রোবাস্টলি। তারপর দেখুন, প্লেস কোথায় করেছে? জাতীয় সংসদে করেছে। প্লেস কোথায় করেছে? জাতীয় সংসদে করেছে। তাহলে ইন কি হবে? পার্লামেন্ট। তারপর হচ্ছে টাইম, এই বছর। তাহলে
দ্য গভর্নমেন্ট হ্যাজ ফর্মড এ কমিটি অফ 5 মেম্বার্স রোবার্সলি ইন পার্লামেন্ট দিস ইয়ার। ঠিক আছে, এবছর কি দিস ইয়ার, এতটুকু আমাদের শেষ, দিস ইয়ার। তারপর আমরা একটু এই অংশটা মুছে এই অংশটাতে চলে আসি, দিস ইয়ার। এখন আসুন ইনফিনিটিভ বা জেরান্ডে বাকি অংশটা করব। বাকি অংশটা কি বলছে? সরকারি ব্যাংক খাতের সমস্যাগুলো অনুসন্ধান করতে। তাহলে করতে বুঝালে আমরা কি বলছি যে আপনি বাক্যে ইনফিনিটিভ ব্যবহার করবেন। তে থাকলে আমরা কি করব? ইনফিনিটিভ ব্যবহার করব। তাহলে অনুসন্ধান করতে, অনুসন্ধান করতে, করতে ইনফিনিটিভ, অনুসন্ধান কি? ইনভেস্টিগেট, অনুসন্ধান কি? ইনভেস্টিগেট, করতে, করতে তাহলে 2 প্লাস ইনভেস্টিগেট, 2 প্লাস ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট। এখন কি ইনভেস্টিগেট করবে? সমস্যাগুলো, তাহলে দ্য প্রবলেমস। কিসের? সরকারি ব্যাংক খাতের, তাহলে দ্য প্রবলেমস অফ দ্য পাবলিক ব্যাংক সেক্টর, পাবলিক ব্যাংক সেক্টর। ঠিক আছে, দ্য প্রবলেমস অফ দ্য পাবলিক ব্যাংক সেক্টর। আমি আবারও আলোচনা করছি শেষবারের মতো আরেকবার, খেয়াল করে দেখুন। আমরা এই সূত্র দিয়ে একটা বড় ব্যাংকের একটা আশা বাক্য করে নিলাম। আর এই যে এর আগে যতক্ষণ কথা বলেছিলাম এগুলো ছিল বেসিক, যেন আপনি ধরতে পারেন। ঠিক আছে, আমি চাইলে এই ধরনের বাক্য দিয়েও কিন্তু আমি ক্লাসটা করতে পারতাম, কিন্তু আগে আপনি বেসিক ক্লিয়ার না হলে আপনি অনুবাদটা ধরতে পারবেন না। আবারও বলছি, সরকারি ব্যাংক খাতের সমস্যাগুলো অনুসন্ধান করতে পুরোটাই হচ্ছে আপনার ইনফিনিটিভ ফ্রেজ বা নন ফাইনাইট ফ্রেজ অংশ। আর এটা হচ্ছে বাক্যের মূল অংশটা, মানে বাক্যের মূল সেন্টেন্সটা হচ্ছে এটা। তাহলে সরকার এবছর জোরালোভাবে জাতীয় সংসদে 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে, এটা ছিল বাক্যটা। তাহলে কে গঠন করেছে? সরকার গঠন করেছে। কে প্রশ্ন করলে উত্তর পেলে কি? সাবজেক্ট। তাহলে ইংরেজি করলে কি দাঁড়াচ্ছে? দ্য গভর্নমেন্ট হ্যাজ ফর্মড এ কমিটি অফ 5 মেম্বার্স রোবাস্টলি। কোথায়? ইন পার্লামেন্ট। ঠিক আছে, ইন পার্লামেন্ট দিস ইয়ার to investigate the problems of the public bank sector, public bank sector। আশা করি বুঝেছেন। আচ্ছা, তারপর একটু লিখে দিচ্ছি, আপনি মিলাতে পারেন কিনা দেখেন। দ্য গভর্নমেন্ট, ক্লিয়ার? এতটুকু তো ক্লিয়ার, সরকার বলছে। তারপর হচ্ছে ভার্ব আনি, বাক্যের মেইন ফাইনাইট ভার্বটা আনি। কি করছে? কমিটি গঠন করছে, হ্যাজ ফর্মড। এক্সট্রা অংশ কি? কমিটি গঠন করা। তাহলে এ কমিটি অফ 5 মেম্বার্স, অফ 5 মেম্বার্স, এতটুকু কিন্তু আমাদের শেষ। তারপর হচ্ছে ম্যানার, কিভাবে? জোরালোভাবে। ঠিক আছে, রোবাস্টলি, জোরালোভাবে। কোথায়? জাতীয় সংসদে। রোবাস্টলি ইন দ্য পার্লামেন্ট, ইন দ্য পার্লামেন্ট। এই বছর, তাহলে দিস ইয়ার। ক্লিয়ার? কি এখন এই যে গঠন করার উদ্দেশ্যটা কি? অনুসন্ধান করা। তাহলে উদ্দেশ্য বুঝালে কি হবে? ইনফিনিটিভ হবে। আবার তে থাকলে কি হয়? ইনফিনিটিভ হবে। আপনি চাইলে এটা ইনভেস্টিগেটিং দিয়েও করতে পারেন, মানে জেরান্ড দিয়েও করা যাবে। টু ইনভেস্টিগেট, investigate the problems of the public bank sector, public bank sector, public bank sector। আশা করি বুঝেছেন। তারপর দেখুন, আমাদের জীবনে অনেক জিনিসকেই আমরা কঠিন এবং অসম্ভব মনে করে পরিত্যাগ করি। তাহলে খেয়াল করে দেখুন, আমরা পরিত্যাগ করি, এটা হচ্ছে বাক্যের মূল সেন্টেন্সটা ছিল, মানে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব অংশটা ছিল। তাহলে আমরা পরিত্যাগ করি, কি করি? অনেক জিনিস। তাহলে বাক্যটা দুইভাবে আছে, খেয়াল করে দেখুন। বাক্যটা আগে ভাঙ্গা বোঝার চেষ্টা করুন। আমরা অনেক জিনিসকেই পরিত্যাগ করি, আমরা অনেক জিনিসকে পরিত্যাগ করি একটা অংশ, আরেকটা হচ্ছে আমাদের জীবনে কঠিন এবং অসম্ভব মনে করি, কঠিন আর অসম্ভব মনে করি। তাহলে একটা হচ্ছে মনে করা, কনসিডার, আরেকটা হচ্ছে পরিত্যাগ করা। তাহলে এখানে মূল কথাটা কি?
অসম্ভবের যে মূল কথা হচ্ছে পরিত্যাগ করা। তাহলে এখানে মূল যে বাক্যটা পরিত্যাগ করা ভার্বটা, আপনি এটা দিয়ে আপনি টেন্সটা ধরতে পারছেন। তাহলে এখানে পরিত্যাগ করা বাক্যটা কি অংশে আছে? ফাইনেটে আছে। এই পরিত্যাগ করা হচ্ছে বাক্যের ফাইনেট, আর আমরা হচ্ছে বাক্যের এখানে কি? সাবজেক্ট। তাহলে আমরা পরিত্যাগ করি, ঠিক আছে? আমরা পরিত্যাগ করি। কেমন জিনিস পরিত্যাগ করি? অনেক জিনিস পরিত্যাগ করি। তাহলে আমরা অনেক জিনিস পরিত্যাগ করি, এটা হচ্ছে আসল বাক্যটা, ঠিক আছে? আর বাকিটা হচ্ছে নন ফাইনাইট ফ্রেজ অংশ। বাকিটা কি? নন ফাইনাইট ফ্রেজ অংশ। তাহলে আমরা অনেক জিনিস পরিত্যাগ করি, আগে এটার অনুবাদ করি। উই আমরা এটা করতে পারি যে উই অ্যাভয়েড, ঠিক আছে? বা উই লেফট মেনি থিংস, বা লিভ দে, পরিত্যাগ করি যেহেতু বলছে, তাহলে কি হবে? এখানে প্রেজেন্ট টেন্সের হবে। তাহলে উই লিভ মেনি থিংস, বা অ্যাভয়েড ডুইং মেনি থিংস, এটাও দিতে পারেন। উই লিভ মেনি থিংস, এই যে এতটুকু শেষ। এবার হচ্ছে অনেক জিনিসকে কঠিন এবং অসম্ভব মনে করে। তাহলে এই যে আমরা নন ফাইনাইট অংশ নিয়ে এসেছি, কনসিডারিং them tough and impossible। আপনি এভাবে বলতে পারেন উই অ্যাভয়েড ডুইং মেনি থিংস কনসিডারিং দেম টাফ অ্যান্ড ইম্পসিবল। আমি একদম সহজ ভাষায় লিখেছি উই লিভ মেনি থিংস কনসিডারিং দেম টাফ অ্যান্ড ইম্পসিবল। তাহলে এতটুকু হচ্ছে আমাদের বাক্যের, এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট ফাইনাইট ভার্ব, আর ফাইনাইট ভার্বের সাথে ফ্রেজ অংশটা, আর এটা হচ্ছে নন ফাইনাইট ফ্রেজ অংশটা। এবার আসেন শেষ করে দিচ্ছি। এই অবস্থা থেকে নারীদেরকে সাহায্যের জন্য বিবাহ রেজিস্ট্রেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাহলে ম্যারেজ রেজিস্ট্রেশন, ম্যারেজ রেজিস্ট্রেশন ভূমিকা রাখতে পারা, কোনো জিনিস পারা হলে কি হয়? ক্যান হয়। তাহলে ভূমিকা রাখতে পারা ইংরেজি কি? প্লে। তাহলে ক্যান প্লে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, ইংরেজি হচ্ছে ক্যান প্লে এ গ্রেট রোল। ক্যান প্লে এ গ্রেট রোল। কি ক্ষেত্রে? খেয়াল করে দেখুন, ম্যারেজ রেজিস্ট্রেশন ক্যান প্লে এ গ্রেট রোল, কি? নারীদের সাহায্যের জন্য। তাহলে টু হেল্প। তাহলে এই যে ম্যারেজ রেজিস্ট্রেশনের উদ্দেশ্যটা কি? নারীদেরকে সাহায্য করা। তাহলে এই জন্য বাক্যটাতে এখানে নন ফাইনাইট কি এনেছি? ইনফিনিটিভ এনেছি। তাহলে ম্যারেজ রেজিস্ট্রেশন ক্যান প্লে এ গ্রেট রোল টু হেল্প দ্য উমেন ফ্রম দিস সিচুয়েশন। ঠিক আছে? এবার আসেন, একটি শিশুর মধ্যে যে সুপ্ত প্রতিভা ও মেধা রয়েছে তা বিকাশের জন্য অনুকূল পরিবেশ অপরিহার্য। তাহলে এটা যদি ইংরেজি করে কি দাঁড়াচ্ছে দেখুন, কনজেনিয়াল হচ্ছে অনুকূল পরিবেশ। তাহলে কনজেনিয়াল এনভায়রনমেন্ট ইজ, অনুকূল পরিবেশ অপরিহার্য। তাহলে ইজ এসেনশিয়াল বা নেসেসারি, ঠিক আছে? ইজ নেসেসারি। তাহলে যে সুপ্ত প্রতিভা ও মেধা রয়েছে তা বিকাশের জন্য, ইজ নেসেসারি টু নারিশ বা ডেভেলপ। সুপ্ত প্রতিভা হবে কি? হিডেন ট্যালেন্ট, হিডেন ট্যালেন্ট। আচ্ছা, মেধা এখানে আপনি দিতে পারেন যে মেরিট of a child,
ইম্পর্টেন্ট রোল ক্যান প্লে, অবশ্যই দেওয়া যাবে। গ্রেট রোল আর ইম্পর্টেন্ট রোল একই কথা। কনজিনিয়াল এনভায়রনমেন্ট ইজ নেসেসারি টু ডেভেলপ দ্য হিডেন ট্যালেন্ট অ্যান্ড মেরিট অফ এ চাইল্ড। তাহলে খেয়াল করে দেখুন, এগুলো একদম সহজ প্রকারের ফাইনাইট আর ইনফাইনাইটে এসেছে। আমরা যখন ব্যাংকের যে অনুপাতগুলো দেখি সেগুলো কিন্তু খুব বেশি সহজ থাকে না, এই নিয়মের থাকে। যেমন এই যে অনুবাদটা, এটা হচ্ছে ব্যাংকের অনুবাদ ছিল, সরকারি ব্যাংক খাতের সমস্যাগুলো অনুসন্ধান করতে, এটা ছিল ব্যাংকের অনুবাদ। তো আসলে অনুবাদের এই ক্লাসগুলো হচ্ছে যাদের একদম বেসিক দুর্বল তাদের জন্য। যারা মোটামুটি ধরতে পারেন তারা কিন্তু পারবেন, কিন্তু পরের যে ক্লাসগুলো করব আমরা সেগুলো কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলে করব, প্যাসেজ অনুবাদটা ভেঙে ভেঙে করব। তাহলে শেষ করে দিচ্ছি প্রথম থেকে আরেকবার, যে পারফেক্ট ইনফিনিটিভ হবে যখন একটি বাক্য কাজ শেষ হয়ে গিয়েছে, সেই শেষ কাজটিকে যখন আমরা বলতে যাই। ঠিক আছে, যেমন আমি তোমার কাজটি করে দিতে পেরে খুশি, এ ধরনের বাক্য যদি আমরা করি, বা কাজটি শেষ করতে পেরে আমি খুশি, এই ধরনের বাক্যগুলো আমরা পারফেক্ট ইনফিনিটিভে ব্যবহার করব। আর পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে একটা বাক্যে বসে কখন হবে, যখন আপনি করে, গিয়ে, খেয়ে এ ধরনের হয় তখন হবে প্রেজেন্ট পার্টিসিপল। করতে, যেতে, তে থাকলে হবে ইনফিনিটিভ। আর নির্মিত, গৃহীত, তারপর হচ্ছে যদি বলি বিকৃত, এই ধরনের যখন ওয়ার্ড থাকে তখন আমরা বুঝবো যে এটা হবে নন ফাইনাইট পাস্ট পার্টিসিপল, নন ফাইনাইট পাস্ট পার্টিসিপল। আশা করি বুঝেছেন। উত্তর সহ এবং আরও উদাহরণ সহ আমাদের উত্তরপত্রগুলো আপলোড দেওয়া হবে আমাদের সেকশনগুলোতে, ফাইল সেকশনে। এরপরের যে অনুবাদটা সেটা হবে রিলেটিভ প্রনাউন এবং ক্লজ সম্পর্কিত অনুবাদ। তারপর আমরা প্যাসেজের অনুবাদে চলে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।